ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমিক্সের আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া বা ভারতের জাতীয় আয়। এই জাতীয় আয়ের শুরু করার আগের ক্লাসের ঠিক লাস্টে একটা অংশ আমি বাকি রেখেছিলাম, সেটা আমাকে আলোচনা করে নেওয়া দরকার। সেটা কি? সেটা বলেছিলাম যে অর্থনৈতিক উন্নয়ন পরিমাপ করার জন্য আমরা দুটো ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহার করি। একটা কি বলেছিলাম? একটা বলেছিলাম PQLI আর একটা HDI। সেই দুটো একটু আলোচনা করে নিই, দিয়ে আমি ন্যাশনাল ইনকামে ঢুকবো। জাস্ট ফার্স্টে হেডিং করে নাও, ঠিক আগের দিনের পর থেকে। যারা আমার নোট কন্টিনিউ খাতায় নোট ডাউন করো, আগের দিন যেখানে আমি শেষ করেছিলাম ইকোনমিক্স তারপর থেকে নোট ডাউন করে নাও। অর্থনৈতিক উন্নয়ন পরিমাপ করার জন্য দুটি নির্দেশক ব্যবহৃত হয়। ওকে, এই দুটো নির্দেশক কী কী? ফার্স্ট 1 নম্বর আমি আলোচনা করতে আরম্ভ করব। PQLI ফুল ফর্ম কেউ বলতে পারবে? আমি সেটা আগের দিন কিন্তু লিখিয়ে দিয়ে গেছিলাম। PQLI, ভেরি গুড, নোট ডাউন করে নাও। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। PQLI এর বেঙ্গলি করলে কি হবে? দেখো, অ্যাকচুয়ালি এইসব সব প্রপার বেঙ্গলি হয় না। যদি বেঙ্গলি করতে চাই কী হবে? জীবনের বাস্তব সহজাত বৈশিষ্ট্যমূলক গুণের সূচক। ওকে, জাস্ট বেঙ্গলি টার্মটাও লিখে রাখো যে জীবনের বাস্তব সহজাত বৈশিষ্ট্যমূলক গুণের সূচক, যাকে আমরা বলতে পারি PQLI। এবার ব্যাপারটা কি, যে এই PQLI কি? ভালো করে শুনবে। অ্যাকচুয়ালি এই PQLI বলতে এটা এমন একটা বিশেষ সূচক, যে সূচকটি 1979 সালে MD মরিস এই সূচকটি আবিষ্কার করেন। ইকোনমিক্সের একটা হিউজ একটা দিক। এই সূচকটা কার ওপর ডিপেন্ড করে হয়? এই সূচক নির্ভর করে 3টে ফ্যাক্টরের ওপর। জাস্ট নিচে নোট ডাউন করবে। এই সূচক কিন্তু নির্ভর করে 3টে ফ্যাক্টরের ওপর। ফার্স্ট জীবনকালীন প্রত্যাশা, লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। জীবনকালীন প্রত্যাশা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাকে ইংলিশে বলা হয় কি বলতো? লাইফ এক্সপেক্টেন্সি। প্রত্যেকটা ইকোনমির টার্মগুলো একটু তোমাদের প্রথম শুনছো, একটু মনে রাখতে হবে। লাইফ এক্সপেক্টেন্সি, ওকে। অর্থাৎ আমরা জীবনের চাহিদা কি বা জীবনে কি প্রত্যাশা করি প্রাত্যহিক জীবনে, সেটা হচ্ছে লাইফ বা LE বলা হয়, বা লাইফ এক্সপেক্টেন্সি। তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশু মৃত্যু। দেখো, এর ওপর কিন্তু অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে, গোটা সামাজিক অনেক ক্ষেত্রে অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। এই শিশু মৃত্যুটাও কিন্তু এই PQLI-র একটা গুরুত্বপূর্ণ পরিমাপকের মধ্যে পড়ে, যাকে ইংলিশে কি বলতে পারি? IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMR বলা হয়। ওকে, এবার ভালো করে শুনবে। থার্ড হচ্ছে সাক্ষরতা, যেটাকে আমরা কি বলি? লিটারেসি রেট। দেখো, আমি একটা জিনিস বলে রাখি, আমাদের যে সমস্ত ভালো ভালো ইকোনমিক্সের বই রয়েছে কম্পিটিটিভের জন্য, সমস্ত কিন্তু ইংলিশ মাধ্যমে। তোমাদের আমি নোট বাংলা ইংলিশ দুটোই প্রোভাইড করে দেবো। আমার এই ব্যাপার কনসেপ্টগুলো একটু তোমরা ডিসকাস করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, দেখবে ইকোনমিক কঠিন লাগছে না। কিন্তু আমি পড়া থেকে দেখেছি বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু এই সাবজেক্টটা আর এর সঙ্গে কিছুটা পলিটি, এই দুটো হচ্ছে সবথেকে একটা ভয়ের ব্যাপার, বা একটা না পারার ব্যাপার, বা একটা বোরিংয়ের ব্যাপার থেকে যায়। কেন? বুঝতে না পারা। আলোচনা করবে, দেখবে বুঝতে পারলে দেখবে ভাল লাগে সাবজেক্টটা। ওকে, তাহলে এই PQLI কিসের রেসপেক্টে পরিমাপ করা হচ্ছে? জীবনকালীন প্রত্যাশা, শিশু মৃত্যু আর সাক্ষরতা। এই 3টের ওপর কিন্তু ভিত্তি করে PQLI পরিমাপ করা হয়। হচ্ছে এই 3টে নিয়ে কারো কোনো ডাউট আছে? এই যে 3টে টার্ম নিয়ে, কোনটা জীবনকালীন প্রত্যাশা, শিশু মৃত্যু বা সাক্ষরতা সম্বন্ধে আমরা জানি। আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। চলো লাস্টে একটা নোট ডাউন করে এক্সট্রা পয়েন্ট হিসাবে, যে 1979 সালে MD মরিস এই সূচকটি আবিষ্কার করেন।
এই সূচকটি আবিষ্কার হলে উদ্ভাবন কথাটা বেশি বেটার, উদ্ভাবন করেন। ওকে, উদ্ভাবন করেন হচ্ছে নাম ইম্পর্টেন্ট, কোন সালে হয়েছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে এই ফার্স্ট আমি যেটা আগের দিন যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে PQLI। সেকেন্ড নোট ডাউন করবে HDI। HDI এর ফুল ফর্ম কি আগের দিনই বলেছিলাম কিন্তু, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এবার প্রথমেই যেটা জানার দরকার যে এই HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ধারণা কে দেন? কেউ বলতে পারে, কিন্তু জিকের মতো কোশ্চেন। এই HDI ধারণা কে দেয় বলতে পারবে? কারো কোনো আইডিয়া? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ধারণা কে দেয়? বলা উচিত এইটা অন্তত বলা উচিত, বৈশাখীদের বলা উচিত, পড়ানো হয়ে গেছে তোমাদের আগে। HDI ধারণা কে দেয়? কারো কোনো পারা যাবে? HDI ধারণা কে দেয়? লিখে রাখো, অমর্ত্য সেন ও মেঘনাদ দেশাই। লিখে নাও, অমর্ত্য সেন ও মেঘনাদ এই সূচকের ধারণা দেন। এই সূচকের ধারণা দেন দুজন বিজ্ঞানী। এক নম্বর হচ্ছে বিজ্ঞানী কথা একদম ঠিক না, অর্থনীতিবিদ। এক নম্বর হচ্ছে অমর্ত্য সেন আর 2 নম্বর হচ্ছে মেঘনাদ দেশাই। ওকে, নামগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? এবার তবে এই তৈরিতে এই যে হচ্ছে HDI কী হয় ক্যালকুলেট করা, আমি এক্ষুনি বলবো। তবে এখানে মেহবুব উল হক এনার কিন্তু অবদান অনস্বীকার্য। লিখে রাখো, এই সূচকের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ মেহবুব উল হক এর অবদান উল্লেখযোগ্য। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। এরপরে দেখো এর আবার কি কি ফ্যাক্টর রয়েছে। যেমন আগের ক্ষেত্রে PQLI ক্ষেত্রে জীবনকালীন প্রত্যাশা শিশুমৃত্যু সাক্ষরতা ফ্যাক্টর ছিল, এর কি কি ফ্যাক্টর? এরও কিন্তু 3টে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট, দীর্ঘ ও সুস্থ জীবন। দেখো, দীর্ঘ ও সুস্থ জীবন এটা ফার্স্ট এর ফ্যাক্টর। ওকে, মনে থাকবে। একেও তুমি এই জীবনকালীন যে প্রত্যাশা বললাম না, একেও তুমি এরকমই বলতে পারো লাইফ এক্সপেক্টেন্সি। ওকে, একই ব্যাপার, কিন্তু ওটা জীবনকালীন প্রত্যাশা শুধুমাত্র লাইফের ওপর বা স্বাস্থ্যের ওপর নয়, ওখানে সমগ্র ব্যাপারটা ছিল যে জীবনে আর কি কি আমাদের প্রয়োজন। কিন্তু এক্ষেত্রেও জীবনের প্রত্যাশার ওপর কোনটা গুরুত্ব দেওয়া হয়েছে? সুস্থ ও দীর্ঘ নিরোগ জীবনটাকে, হ্যাঁ কি না? সেকেন্ড, 2 নম্বর, ঠিক আগেরটার মতোই, আগেরটা বলেছিলাম সাক্ষরতা, এখানে জাস্ট একটু চেঞ্জ করে বলা হচ্ছে জ্ঞানকে আবার 2টো ভাগে বলতে পারি। একটা হচ্ছে নলেজ অর এডুকেশন। ওকে, জ্ঞান বা শিক্ষা, নলেজ অর এডুকেশন, মনে থাকবে। আর 3 নম্বর কি যেটা বলেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলি PPP ফ্যাক্টর। এই PPP ফ্যাক্টরটা কি? উন্নত জীবনযাত্রা ও জীবনযাত্রার মান। নোট ডাউন করো, উন্নত জীবনযাত্রা ও জীবনযাত্রার মান, যেটাকে আমরা PPP বলি, জীবনযাত্রার মান। কেন এটাকে PP বলি? ভালো করে এর ফুল ফর্মও আছে, লিখে নাও, যে পারচেসিং পাওয়ার পার্টি। লিখে নাও, স্পেলিং ভুল লিখলাম, PURCHSING, পারচেসিং পাওয়ার পার্টি। ওকে, PARITY, যেটাকে আমরা PPP হিসাবে উল্লেখ করি বা 3P হিসেবে বলা হয়। এবার এইটাকেই কিন্তু এই যে জীবনযাত্রার মান, এই জীবনযাত্রার মানটাকে আর একটা স্পেশালভাবে বলা হয়, সেটা PCI। এই PCIটা কি আমি ন্যাশনাল ইনকামে বলবো, যার ফুল ফর্ম কি? পার ক্যাপিটা ইনকাম। লিখে রাখতে পারো, পার ক্যাপিটা ইনকাম। এটা আমি এতে সময় ডিটেলস আলোচনা করবো যখন ন্যাশনাল ইনকাম বলবো। তাহলে এক্ষেত্রে HDI পরিমাপের জন্য এই 3টে ফ্যাক্টর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? মনে থাকবে। চলো এবার তাহলে আমরা এই HDI একটা মান ক্যালকুলেট করা প্রয়োজন। তাহলে এর মানটা কি?
এটা কিন্তু জিওমেট্রিক মিন আমরা মোটামুটি জানি, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন গুণোত্তর প্রগতির মতো। তাহলে এই জিওমেট্রিক মিনের একটা নির্দেশক 3টে ফ্যাক্টরের ওপর কাজ করে। এই যে ফ্যাক্টরটাকে বললাম, ভালো করে শোনো, এই ফ্যাক্টরটাকে বলা হয়, ভালো করে লিখে নাও, একটু 3টে একটু তীর চিহ্ন দিয়ে লেখো জায়গা থাকলে, আমি পরে ডিটেলসে বলবো। এটাকে বলা হয় LEI। LEI মানে কি? লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। মনে থাকবে, হ্যাঁ কি না? এই নলেজ বা জ্ঞান বা শিক্ষার কথা যেটা বললাম, একে বলতে পারি EI। EI মানে কি? এডুকেশনাল ইন্ডেক্স। ওকে, আর লাস্টে কি বললাম, এই যে সবথেকে গুরুত্বপূর্ণ জীবনযাত্রার মানের রেসপেক্টে, এটাকে বলতে পারি বা ইনকামের রেসপেক্টে একে II বলা হয়। II মানে কি? যাকে II মানে কি? ইনকাম ইন্ডেক্স। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। এই 3টে ফ্যাক্টর আমি এরভাবে লিখলাম, এই 3টে ফ্যাক্টরের ওপর কিন্তু HDI ডিপেন্ড করে। কিভাবে? লিখে রাখো, HDI ইজ ইকুয়াল টু কিউব রুট অফ, ভালো করে নোট ডাউন করবে, LEI ইন্টু EI ইন্টু II। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 3টে ফ্যাক্টরের কিউব রুটই হলো HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কোনো অসুবিধা নেই, তোমরা যারা এর ফুল ফর্ম লেখনি লিখে নিতে পারো, যে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স, ইনকাম ইন্ডেক্স, II হয়েছে, হ্যাঁ কি না? লেখা হয়েছে। তাহলে HDI ইজ ইকুয়াল টু কিউব রুট অফ LEI, EI এবং II। অসুবিধা নেই। এবার যেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের এই যে শুধুমাত্র এই সূচকটা আমরা তো গ্রহণ করবই, এটা কিন্তু UNDP 90 সাল থেকে এই সূচকের কিন্তু গুরুত্ব দেয়। তাহলে এর রেসপেক্টে বিশ্বের প্রায় 189টি দেশের HDI নির্ধারণ করা হয়। HDI নির্ধারণ করা হয়, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু হচ্ছে। আর মনে রাখতে হবে, এই HDI এর মান কোথায় থাকে? এটা হচ্ছে 0 থেকে বড় হয় আর 1-এর থেকে ছোট হয়, অর্থাৎ HDI এর মান 0 ও 1-এর মধ্যে হয়। এটা যেন প্রত্যেকে আমাদের মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ, যে 189টি দেশে আমাদের HDI নির্ধারণ যেমন করা হচ্ছে, এর মানটা কি হবে? এর মান কিন্তু সর্বদাই, ভালো করে শুনবে, এর মান সর্বদাই 0 থেকে 1-এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের হিসাবে প্রশ্ন আমাদের মনে রাখা দরকার, বলতে পারবে, বলা উচিত এটা, যে বর্তমান কোন দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সব থেকে ওপরে, বলা যাবে? বা তার মান কত? কে বলতে পারবে? বলা যাবে? র্যাঙ্কে কি আছে? বৈশাখী বলতে পারবে? সৌমি বা শরদিন্দু, কেউ? যে বিশ্বের মধ্যে কোন দেশের HDI এর মান সব থেকে বেশি বা 1 নম্বরে রয়েছে? লিখে রাখো, র্যাঙ্ক লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। র্যাঙ্কের 1 নম্বরে রয়েছে, ফার্স্ট 1 নম্বরে রয়েছে নরওয়ে। কত পয়েন্ট নিয়ে রয়েছে? 0.957। মনে থাকবে, মানে 0.957 মানে 1-এর থেকে দেখো কম। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে আয়ারল্যান্ড। ওকে, কত? 0.955। একটু মনে রাখা দরকার হচ্ছে। নেক্সট 2 নম্বরেই লিখতে পারি, মানে জয়েন্ট সেকেন্ড হিসাবে বলতে পারি, দ্যাট ইজ সুইজারল্যান্ড। কত? একই 0.955। 3 নম্বরে নোট ডাউন করে নেওয়া দরকার, হংকং। কত? 0.949 হচ্ছে। এই হংকংয়ের সঙ্গে একই স্থানে আছে, সেটা হচ্ছে আইসল্যান্ড। 4 নম্বরে নোট ডাউন করো, আইসল্যান্ড 0.949। এই ডেটাগুলো একটু নোট ডাউন করে নাও, এই ডেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? এই ডেটার মান কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন হচ্ছে। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে, কোনো কিছু থাকলে বলবে আমাকে হচ্ছে। চলো, এবার আমাদের যেটা জানার দরকার, যে ভারতের তাহলে কততম, ইন্ডিয়ার র্যাঙ্ক তাহলে কত? আমার তো ইন্ডিয়ার র্যাঙ্কটাও জানা দরকার। বলতে পারবে বর্তমানে HDI-তে ভারতের র্যাঙ্ক কত? আমি দেখো, যখন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিই তখন কিন্তু র্যাঙ্কিং বা ইন্ডেক্স বলি, সেখানে যখন HDI যে সময় মাপা হয়, মানে ওই ডিসেম্বরের দিকে হয়, যখন ডিসেম্বর বলবো যখন, তখন আমি বলে দেবো। তাহলে কত? ভারতের স্থান 131তম।
ভারতের স্থান 131তম। অ্যাকচুয়ালি মানটা কত লিখে নাও 0.645। তবে একটা জিনিস বলে রাখি, আজকে তোমাদের এটা বলছি, এটা কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, এটা কিন্তু একটু মাথায় রাখো। এটা নয় যে আমি বললাম এটা একদম একদম কন্টিনিউ, তার ব্যাপারটা নয়। এটা কিন্তু অবশ্যই পরিবর্তনশীল, টাইমের সঙ্গে সঙ্গে ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে পরিবর্তন হয়। বলো বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ কি না? যতটা পড়ালাম কোনো ডাউট থাকলে বলবে। যে পার্টটা আমার আগের দিন বাকি ছিল, বলেছিলাম যে স্ট্রাকচার বলার পরে যে পার্টটা আমার বাকি রেখে যাচ্ছে সেটা কিন্তু আজকে বলে দিলাম। নেক্সট আমি স্টার্ট করব ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। বলো এতটা পর্যন্ত কোনো ডাউট আছে কিনা বলবে। এতটা পর্যন্ত কোনো ডাউট আছে? প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে তো? না কোনো টার্ম নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে কোনো ডাউট আছে? দেখো এই ইকোনমিক্সে কিন্তু সায়েন্সের মধ্যেই ফেলা হয়, ফেলা উচিতও, কারণ এখানে বোঝার ব্যাপার আছে, শুধুমাত্র মুখস্থ বা কোনো এর ব্যাপার নেই, বোঝার ব্যাপারটা কিন্তু অনেকটাই আছে। বলো কোনো ডাউট আছে? রেসপন্স করো একটু আমাকে। না স্যার। চলো তাহলে নেক্সট হেডিং করো ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় আয়। দেখো দেখো নেক্সট হেডিং করবে ভারতের জাতীয় আয়। ভারতের জাতীয় আয় খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একটা ক্লাসেই শেষ করতে হবে। জাতীয় আয়, এটা কিন্তু অনেকেরই সমস্যা হয়, আমরা বিভিন্ন টার্ম পেপারে নিউজ পেপারে খবরে শুনি, সেটা নিয়ে তর্ক বিতর্ক করলেও আমরা ব্যাপারে খতিয়ে দেখি না জিনিসটা কী। লিখে রাখো ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। দেখো ভারতের জাতীয় আয়। দেখো এই আয় বলতে আমরা কি বুঝি? আমরা প্রত্যেকেই কম বেশি আয়ের, যে প্রত্যেকেই হোক আমরা আয় ব্যাপারটা বুঝি। এই আয় অ্যাকচুয়ালি কি ভালো করে শুনবে। যখন অবিভক্ত কথাটা ঠিক নয়, মানে পরাধীন ভারত ছিল, তখন এই ব্যাপারটা আমরা মাথা ঘামাতাম না, কারণ আয় ব্যয় সমস্ত কিছুই এই ইকোনমিক্সের ব্যাপারগুলো ব্রিটিশ সরকার চালাতো। যখনই ওরা আমাদের দায়িত্ব দিয়ে চলে গেল, দ্যাট ইজ ট্রান্সফার অফ পাওয়ার হলো, তখন অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনোবিসের নেতৃত্বে জাতীয় আয় কমিটি গড়ে ওঠে। কত সাল? 1949, স্বাধীনতা লাভের 2 বছর পরে। জাস্ট ইন্ট্রোডাকশনটা শুনে নাও বা বলে দিচ্ছি। এই জাতীয় আয় কমিটি তৈরি হয় কেন? যে আমাদের গ্রোথ বা আমাদের দেশের ইনকাম বা দেশের জীবনযাত্রার মান কেমন সেটা পরিমাপের জন্য। বুঝতে পারলে? এই পরিমাপ তাহলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, হ্যাঁ কি না? কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে সেগুলো আসছি। তার আগেই তোমাকে কেউ জিজ্ঞাসা করে হোয়াট ডু মিন বাই ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় কি? কি বলবে জাতীয় আয় বলতে কি বুঝতে পারি? ভালো করে শোনো। শুধু এটা ভারতের বলছি বা ইন্ডিয়ার বলছি, এটা যে কোনো দেশের হতে পারে। তাহলে জাতীয় আয় কি? জাতীয় আয় হলো সেটাই, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। জাতীয় আয় বলে সেটাকেই বলি কোনো দেশের কোনো নির্দিষ্ট সময়কালে, এই যে নির্দিষ্ট সময়কাল বললাম, এটা অ্যাকচুয়ালি কত বছর ধরা হয়? এটা মানে 1 বছর। তাহলে কোনো দেশের কোনো নির্দিষ্ট সময়ের দেশের মধ্যে উৎপাদিত দ্রব্য সামগ্রী, বিভিন্ন সেবামূলক যে কাজকর্ম রয়েছে, সেখানে নির্দিষ্ট সময়ে যতটা অর্থ বা আর্থিক মূল্য যতটা থাকে, সেই অর্থ মানে আয়গত অর্থ বা তার যে আর্থিক মূল্য, সবগুলোকে একত্রে বলা হয় জাতীয় আয়। কথাটা বুঝতে পারলে? ভালো করে একটা জিনিস মনে রাখো, যে সব সময় একটা পয়সার কাউন্টিং মানেই কিন্তু আয় নয়। আয় বলতে তুমি একটা কোনো কিছু সেবা করছো বা কাউকে কোনো একটা মানে নির্দ্বিধায় তুমি একটা কোনো কিছু কাজ করছো, সেটা যদি দেশের কল্যাণকর হয়, সেই কাজটাও কিন্তু ইনকামের মধ্যে অ্যাড করা হয়। কথাটা মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই একটা সংজ্ঞা আমাদের একটু জেনে রাখা দরকার, লিখতে বলছি না, শুনে নাও, যে ন্যাশনাল ইনকাম ইজ সাম অফ লেবার ইনকাম অ্যান্ড ক্যাপিটাল ইনকাম। কথাটা মনে থাকবে? তাহলে এই কথাটা ইকোনমিক্স টেলার বলে গেছেন। তো কি কথা, জাস্ট একটা টার্ম লিখে রাখো, ন্যাশনাল ইনকাম। এটা কিন্তু অনেকটাই আমাদের ক্লিয়ার করবে। ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম অফ ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম অফ লেবার ইনকাম অ্যান্ড ক্যাপিটাল ইনকাম লেবার ইনকাম অ্যান্ড ক্যাপিটাল ইনকাম। তাহলে এর বেঙ্গলি করলে কি হবে? যে শ্রম ও মূলধনের
আয়ের মূলধনের আয়ের সমষ্টিকেই বলা হয় জাতীয় আয়। লিখে রাখো, শ্রম ও মূলধনের আয়ের সমষ্টিকেই মূলধনের আয়ের সমষ্টিকেই সমষ্টিকেই কি বলা হয়? সমষ্টিকেই বলা হয় জাতীয় আয়। মনে থাকবে, অসুবিধা নেই। এবার চলে এসো, দেখো জাতীয় আয় তো আমি বুঝলাম। এই জাতীয় আয় কীভাবে পরিমাপ করা হয়? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কি? পদ্ধতি কিন্তু 3টে পদ্ধতি আছে। তার আগে আমাদের একটা জিনিস জেনে নেওয়া দরকার যে আমরা কার রেসপেক্টে আয় পরিমাপ করব। আমাদের যে ভারতের এত বড় দেশে আয় পরিমাপ করার জন্য কীভাবে পরিমাপ মানে কী জিনিসের উপর পরিমাপ করব, সেখানে দুটো ফ্যাক্টর কাজ করে। নোট ডাউন করে নাও। একটাকে বলা হয় বস্তুগত দ্রব্য, আর একটাকে বলা হয় যে অবস্তুগত দ্রব্য। একটা বস্তুগত দ্রব্য আর একটা হচ্ছে অবস্তুগত দ্রব্য। এই কোনটাকে বলা হয় বস্তুগত দ্রব্য বা অবস্তুগত দ্রব্য কোনটা কি? ভালো করে শুনবে। দেখো, যে সমস্ত দ্রব্য সামগ্রী ধরা যাবে কিন্তু তাকে হচ্ছে এক জায়গায় অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারবো, কিন্তু উৎপন্ন যেটা হবে, উৎপন্নটা মানুষের দ্বারাও হতে পারে, কোনো মেশিন দ্বারা হতে পারে, বা কৃত্রিমভাবে হতে পারে, প্রাকৃতিক নেমে হতে পারে। তাহলে সেগুলোকে কি বলতে পারি? বস্তুগত দ্রব্য। তাহলে এর এক্সাম্পল কি হবে? আমাদের যে সমস্ত জিনিস আমরা সাধারণভাবে কেনা বেচা করি, প্রত্যেকটাই কি বস্তুগত দ্রব্য, হ্যাঁ কি না? সে আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি করা হোক, মানুষ নিজে প্রাকৃতিক নিয়মে করুক, কোনো কৃষিগত পণ্য হোক, শিল্পগত বস্তু হোক, কোনো খনিজ কোনো হোক, প্রত্যেকটা কি বস্তুগত দ্রব্য। তাহলে লিখে নাও, যে কোনো দ্রব্য যা কেনা বা বিক্রি করা সম্ভব, হ্যাঁ কি না? তাহলে এইগুলো আমরা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফারও করতে পারি, হ্যাঁ কি না? যে স্টেটে খনিজ আছে সে স্টেট থেকে যেখানে খনিজ নেই সেখানে আমরা সাপ্লাই করতে পারি এই সমস্ত বস্তুগত দ্রব্যকে। আর অবস্তুগত দ্রব্য বলতে কোনটা? যেগুলো দ্রব্য সামগ্রীকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে না। যেমন উদাহরণ বলতে পারবে? ডাক্তার বা নার্সের সেবা, হ্যাঁ কি না? এটা যেখানে আছে সেই জায়গাতেই পসিবল, তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে পারছো না। বা বলতে পারি শিক্ষকের শিক্ষাদান, হ্যাঁ কি না? শিক্ষকের শিক্ষাদান, যে কোনো কিছু শেখাচ্ছে, সেই শেখানোটা একটা নির্দিষ্ট জোনের মধ্যে সীমাবদ্ধ, হ্যাঁ কি না? তাহলে এই বলগুলো আমরা বলতে পারি অবস্তুগত দ্রব্য। আর আমাদের যে কোনো ইনকাম যখন ক্যালকুলেট করব, উভয় দ্রব্যের রেসপেক্টে কিন্তু ক্যালকুলেট করা প্রয়োজন বা তাই করতে হয়ও, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। নেক্সট হেডিং করো, আয় পরিমাপের পদ্ধতি। কোনো পয়েন্টে আটকালে বা কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন এলে জিজ্ঞাসা করবে, আয় পরিমাপের পদ্ধতি। আয় পরিমাপের পদ্ধতি, দেখো ভালো করে শুনে নাও, যে সাইমন কুজনেট বলে একজন ইকোনমিস্ট জাতীয় আয় পরিমাপের জন্য 3টি পদ্ধতির অবতারণা করেছেন। কে? নাম লিখে নাও, সাইমন কুজনেট। এই সাইমন কুজনেট অর্থনীতিবিদ 3টে পদ্ধতির কথা বলে গেছেন। কী 3টে পদ্ধতি? 1, 2, 3 করে নোট ডাউন করো। ফার্স্ট, উৎপাদন পদ্ধতি। 2 নম্বর নোট ডাউন করবে আয় পদ্ধতি। 3 নম্বর নোট ডাউন করবে যে ব্যয় বা ভোগ পদ্ধতি। ভোগ বলতে কোনো কিছু একটা সেটাকে ভোগ করা। ইংলিশ টার্মগুলো লিখে নিতে পারো, যে উৎপাদন পদ্ধতিকে বলা হয় যে প্রোডাক্ট মেথড। এটাকে প্রোডাক্ট মেথডও বলা যায় বা এটাকে আউটপুট মেথডও বলা যায়। আয় পদ্ধতিকে বলা হয় ইনকাম মেথড।
আর ব্যয়কে বলা হয় এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড মনে থাকবে। তাহলে এই তিনটে পদ্ধতিতে কী হয়, এই তিনটে পদ্ধতির মাধ্যমে কোনো দেশের জাতীয় আয় পরিমাপ করা হয়। এরপর একটু এক্সপ্লেন করে দিই যে এই উৎপাদন পদ্ধতিটা জিনিসটা কী, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। যে এটাকে অ্যাকচুয়ালি এখন উৎপাদন পদ্ধতি বলা হয় না, এখন বলা হয় প্রোডাক্ট সার্ভিস মেথড। একটু জায়গা থাকলে প্রত্যেকে লিখে নাও যে বর্তমানে এই প্রোডাক্ট মেথডটাকে বলা হয় প্রোডাক্ট সার্ভিস মেথড। ছোটো করে একটু লিখে নাও, এ প্রোডাক্ট সার্ভিস মেথড। ওকে, এই প্রোডাক্ট সার্ভিস মেথডটা কী অ্যাকচুয়ালি, ভালো করে শোনো। এই পদ্ধতিতে কোনো একটি দেশের এক বছরে যে পণ্য ও পরিষেবা উৎপন্ন হয়, ভালো করে শুনবে, যে পণ্য ও পরিষেবা উৎপন্ন হয় তাদের মোট যোগফলকেই বলা হয় এই উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা জিডিপি প্রকাশ করি বা জিডিপি নির্ণয় করি। তোমার মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন হয় জিডিপি কী, আমি একটু পরেই আসছি। তাহলে ভালো করে শুনে নাও, এখানে পণ্যের সঙ্গে কিন্তু পরিষেবাটা গুরুত্বপূর্ণ। তাই এই পরিষেবাটা ভারতের মধ্যে বা কোনো দেশের মধ্যে যদি হয় তাহলে কি বলতে পারি, এটা কিন্তু উৎপাদন পদ্ধতি বলা হয়। অসুবিধা নেই, বোঝা গেছে? চলো এবার আসো আয় পদ্ধতি, ইনকাম। এটা সহজ। কি, আমাদের বিভিন্ন সেক্টর কথা আগের দিন আলোচনা করেছিলাম, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর বলা হয়েছিল, হ্যাঁ কি না? বা সেক্টর নিয়ে আগে প্রাইমারি সেক্টর, টার্সারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর ডিসকাস করেছিলাম। তাহলে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কর্মরত ব্যক্তিদের দ্বারা মোট আয়ের যোগফল বা সামেশানটাই বলতে পারি কি আয় পদ্ধতি, হ্যাঁ কি না? এখানে আয় পরিমাপ করার জন্য দুরকম ব্যক্তি ইনকাম করে। কেউ কেউ কর দিতে হয়, যাদের অধিক ইনকাম হয়, একটা পার্সেন্টেজ রয়েছে। আর আরেকটা কি, যাদের অকরদাতা, দুজন আছে, করদাতা অকরদাতা। এই উভয় প্রকার ব্যক্তিগণের টোটাল যে ইনকাম একসঙ্গে করে এই আয় পদ্ধতির ইনকাম ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, মনে থাকবে। লাস্ট ভালো করে শোনো, ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি বলতে কি, এখানে যেটা দেখা যায় যে আয়ের যে অর্থ কিভাবে ব্যয় হচ্ছে, ব্যয়ের পরে কিভাবে সেভিংস হচ্ছে। সেভিংস তো মানুষ করেই, কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি, কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং, কিছু ক্ষেত্রে পোস্ট অফিস, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে আসবো। সেভিংসও হচ্ছে, তাহলে সেভিংসটাও তো ওয়ান টাইপ অফ একটা জমা করা মানে ইনকাম বা আয়। তাহলে এই ব্যয়ের পদ্ধতি তার সঙ্গে সঞ্চয়ের হিসাব করে যেটা করা হয় সেটা কি, সেটা এক্সপেন্ডিচার মেথড বা ব্যয় পদ্ধতি। কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, এস অর নো রিপ্লাই করো। বোঝা গেছে হ্যাঁ কি না? গেছে তো? চলো চলো নেক্সট আমার যেটা জানার দরকার, পরপর গুরুত্বপূর্ণ টপিকগুলো আসবে। ফার্স্ট নোট ডাউন করো যে জাতীয় আয়ের যে টপিকটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিএনপি। চলো হেডিং করো জিএনপি, বা তার আগে বাংলায় লিখে নাও মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, যাকে ইংলিশে বলতে পারি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। আমরা আসলে জিএনপি সম্বন্ধে বেশি পরিচিত, মোট জাতীয় উৎপাদন। হয়েছে? তাহলে ভালো করে শুনে নাও, এই মোট জাতীয় উৎপাদন কি, ভালো করে একটা জিনিস বুঝবে। আমরা একটা যে নির্দিষ্ট টাইম পিরিয়ড মনে করি, একটা নির্দিষ্ট এক বছরে দেশের মোট উৎপাদন, অর্থাৎ দেশের নাগরিকরা দেশের মধ্যে বা দেশের বাইরে যে উৎপাদন করে তাকে মোট জাতীয় উৎপাদন বলে। কথাটা বুঝতে পারলে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে দেশের বাইরে কেন বলছেন? কোনো ভারতীয় যদি, ভারতের নাগরিক দেশের বাইরে গিয়ে তো ইনকাম করতেই পারে, অনেকেই করে, প্রচুর মানুষ করে, ভারতীয়রা বাইরে সবচেয়ে বেশি থাকে। তাহলে তাদের যে ইনকামটা বা তাদের যে উৎপাদনটা, ইনকাম মানে তো উৎপাদন, আয় মানে উৎপাদন বলেছি আমি একটু আগে, তাহলে তাদের উৎপাদনটাকে কি বলা হয়? মোট জাতীয় উৎপাদন, হ্যাঁ কি না? তাহলে বলা উচিত কি, ভালো মানে একটা মানে কোনো লাইনে বললে কি বলতে পারি, যে একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এক বছরে একটি দেশের, ভারতের বলতে পারি ভারতের ক্ষেত্রে বা অন্য দেশের, একটি দেশের সমস্ত জনগণ দ্বারা যে মোট পণ্য ও সেবা উৎপাদন করা হয় তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলা হয়। তাহলে এই একটা আগে লিখে নাও, তারপরে আমি এক্সপ্লেন করছি। লিখে নাও, একটি নির্দিষ্ট সময়
সময় ব্যাকেটে লিখে রাখো সাধারণত 1 বছরে, সাধারণত 1 বছরে। নির্দিষ্ট সময় কি বলবো, কোনো দেশের জনগণ দ্বারা, দেখো জনগণ দ্বারা বলেছি মানে এখানে কিন্তু আর কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিকে লিমিটেশন দিইনি, অর্থাৎ এটা বলিনি যে জনগণকে শুধু ভারতের মধ্যেই করতে হবে, তা কিন্তু একদম বলছি না। জনগণ দ্বারা মানে সে যেখানে হোক করতে পারে, হ্যাঁ কি না? জনগণ দ্বারা, ভালো করে শুনে নাও, জনগণ দ্বারা যে মোট পণ্য ও পরিষেবা, না সেবা বলো, পণ্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে, হ্যাঁ কি না? হয়েছে। এবার যে টার্মটা নিয়ে সবচেয়ে সমস্যা আমি জানি, যে পণ্য ও সেবা, ভালো করে শোনো, পণ্য উৎপাদন করছি মানে আমি আমার নিজের জমি আছে, সেখানে ফুল চাষ করছি, আলু চাষ করছি, কোনো কিছু চাষ করছি, উৎপাদন করছি, বিক্রি করছি, ইনকাম করছি, ঠিক আছে। সেবা উৎপাদন মানে কি? দেখো আমি অবস্তুগতর ক্ষেত্রে বলেছিলাম যে কোনো উকিল কোনো পরিষেবা দিচ্ছে, ডাক্তার কোনো সেবা করছে, নার্স কোনো সেবা করছে, কোনো টিচার কোনো কিছু পড়াচ্ছে, এগুলো অবস্তুগত। তাহলে অবস্তুগত কি? এগুলো তো একটা উৎপাদন, এর একটা আর্থিক মূল্য হয়, হ্যাঁ কি না? যারা ধরুন আমি এক্সাম্পল দিই, আমি তোমাদের একটা পড়াচ্ছি, রুটিন সেট আপ করি, পড়াই, তোমরা আমাকে পয়সা দাও, হ্যাঁ কি না? তাহলে এই যে আমার যে তোমাদের পড়ানো যে শিক্ষাদান, এর রেসপেক্টে তোমরা আমাকে পয়সা দিচ্ছ, এটা মানে কি প্রপার জাজমেন্ট হয় না। কখনো কোনো অবস্তুগত উপাদানের প্রপার জাজমেন্ট করা পসিবল হয় না। একজন নার্স, একজন ডাক্তার ইনকাম করে, ভিজিটের পয়সা নেয়, ফিজ নেয়, বা কোনো চাকরি করলে হসপিটাল থেকে বেতন পায়, সব কিছু হয়, কিন্তু তার কি সেবাটা প্রপার অর্থনৈতিক মূল্য দিয়ে বিচার করা পসিবল? এখানে কিন্তু সম্ভব নয়। তাও একটা আমরা ক্যালকুলেট করে একটা দেয়া হয়, একটা যেটা মনে হয় দেয়া হয়, কিন্তু এই দেওয়াটাও ফ্যাক্টর করে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম ইনকাম হয়। আমি পড়াচ্ছি, আমি একজনের কাছ থেকে একরকম আমাকে দেয়, অন্য ইনস্টিটিউটে অন্যরকম, অন্য একটা ইনস্টিটিউটে অন্যরকম, এটাই হতে থাকে। কিন্তু আমার যে নলেজ, এটা তো একই, এটা তো কনস্ট্যান্ট। ডাক্তারের সেবা বা উকিলের কোনো কিছু কারোর হয়ে কাজ করা, এটা কনস্ট্যান্ট, তার নলেজটা কনস্ট্যান্ট, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভ্যারি করছে, মানে বিভিন্ন ইনকামটা। তাহলে শুধুমাত্র পণ্য বলাটা উচিত নয়। আমরা যে কাজগুলো করি, যার মাধ্যমে যেটাকে সেবামূলক কাজ বা অবস্তুগত উপাদানের কথা বলি, তাদের মোট ইনকামের একত্রিত অর্থনৈতিক মূল্যটাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। বলো বোঝা গেছে হ্যাঁ কি না? এই কথাটা বোঝা গেছে হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে কিন্তু ভারতীয় নাগরিক যারা বিদেশে বসবাস করে, তাদেরও কিন্তু উৎপাদনের আর্থিক মূল্য ইনক্লুডেড, হ্যাঁ কি না? কারণ আমি দেখো একবারও বলিনি ভারতের মধ্যে, এটা বলেছি দেশের জনগণ দ্বারা, দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, হ্যাঁ কি না? দ্য সিটিজেন অফ ইন্ডিয়ার বাইরেও থাকতে পারে, কিন্তু সে যদি, পরে আসছি আমি, সে যদি ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নেয়, তার ইনকাম কিন্তু এক্ষেত্রে ক্যালকুলেশন হবে না। কথাটা বোঝা গেল? তাহলে একটা টার্ম লিখে রাখো সুবিধার্থে, যে জিএনপি ইজ ইকুয়াল টু দেশের নাগরিক, নোট ডাউন করো, দেশের নাগরিক এই দেশের নাগরিক দেশে যে উৎপাদন করে তার আর্থিক মূল্য, দেশে যে উৎপাদন করে তার আর্থিক মূল্য প্লাস দেশের নাগরিকরা বিদেশ থেকে যে উৎপাদন করে তার আর্থিক মূল্য, উভয়ের যোগফল কি? উভয়ের যোগফলই হচ্ছে জিএনপি। বলো বোঝা গেল কি না? দেশের নাগরিক দেশে যে উৎপাদন করে তার আর্থিক মূল্য
প্লাস দেশের নাগরিকরা বিদেশে যে উৎপাদন করে তার আর্থিক মূল্য। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, ইয়েস অর নো রেসপন্স করো। বোঝা গেছে হ্যাঁ কি না? তাহলে জিএনপি নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, তাহলে এর পরের টাইমে যাবো। হ্যাঁ কি না হলে হলে বলবে, বলো বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রত্যেক বোঝা গেছে, সৌমি বোঝা গেছে, অঙ্কিতা বোঝা গেছে, দীপঙ্কর বোঝা গেছে, শরদিন্দু রেসপন্স করো। ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটা। স্যার, চল তাহলে জিএনপি হয়ে যাওয়ার পরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যে জিডিপি। এই জিডিপির কথাটা প্রচুর শুনি। যারা জিডিপির এক ফোঁটা জানে না তারাও জিডিপি নিয়ে খুব ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য আদান প্রদান করে, দেখি আমি, চোখে পড়ে। কিন্তু জিডিপিটা প্রত্যেকের জেনে নেওয়া দরকার, প্রত্যেকের। দেখো জিডিপি এর বাংলা কি লিখে রাখো, মোট আভ্যন্তরীণ উৎপাদন। মোট আভ্যন্তরীণ উৎপাদন। মোট আভ্যন্তরীণ উৎপাদন, যাকে ইংলিশে কি বলতে পারি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওকে, যাকে শর্ট ফর্মে আমরা জিডিপি বলি, জিডিপি। ওকে, এই জিডিপি সম্পর্কে ভালো করে জেনে নাও। তাহলে এই জিডিপি কি, দেখো জিএনপির সঙ্গে জিডিপির পার্থক্যটা কি? জিএনপি মানে কি বললাম, জিএনপি মানে দেশের নাগরিক করবে যেখানেই করুক, সে দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক। কিন্তু যখন আভ্যন্তরীণ কথাটা বলেছি আমি, ডোমেস্টিক কথাটা বলা হয়েছে, তার মানে কি, ভৌগোলিক সীমানার মধ্যে। তাহলে ভৌগোলিক সীমানার মধ্যে কি, আমি যদি ভারতের কথা বলি, ভারতের সীমানা আমরা প্রত্যেকেই জানি। তাহলে ভারতের সীমানার মধ্যে যারা বসবাস করছে, যারা বলতে ভারতের সীমানার মধ্যে যারা বসবাস করে, অর্থাৎ ভারতে যারা বসবাস করে প্রত্যেকেই কি ভারতীয়? না, একদমই নয়, প্রত্যেকে ভারতীয় নয়। অনেকেই আছে বিদেশিরাও ভারতে কাজ করছে, ভারতে বসবাস করছে। তাহলে বলতে পারি কোনো ভৌগোলিক সীমানার মধ্যে দেশের নাগরিক ও বিদেশিরা মিলিতভাবে যে উৎপাদন করে তাকেই বলা হয় মোট আভ্যন্তরীণ উৎপাদন। হ্যাঁ কি না, কথাটা বোঝা গেল কি না বলবে। তাহলে শুধুমাত্র এক্ষেত্রে জিডিপির ওপর কিন্তু ভারতের রেসপেক্টে যদি বলি, ভারতীয়দের একার অবদান নেই, ভারতে বসবাসকারী বিদেশিদেরও অবদান রয়েছে। কারণ তারা ইনকাম বা যারা আর্থিক মূল্য যেটা তৈরি করছে সেটা কোথায়, ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে। কথাটা বোঝা গেল হ্যাঁ কি না, রেসপন্স করো। বোঝা গেছে তো? চলো জাস্ট এইটুকু একটা জিনিস লিখে নাও, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, যে জিডিপি ইজ ইকুয়াল টু দেশের অভ্যন্তরে দেশের নাগরিক মোট যে উৎপাদন করে, দেশের নাগরিক মোট যে উৎপাদন করে তার আর্থিক মূল্য প্লাস খুব গুরুত্বপূর্ণ, প্লাস দেশের অভ্যন্তরে বিদেশিরা যে উৎপাদন করে তার আর্থিক মূল্য। কথাটা বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে জিডিপির মধ্যে কি কি ইনক্লুড করি, কি কি ইনক্লুড করি না। তাহলে দেখো, কোনো ক্ষেত্রে যদি বিদেশিরা, ভালো করে শোনো, বিদেশি ইন দ্যাট সেন্স নয়, বিদেশি কথাটা ঠিক শোনাবে না, বিদেশে বা আমেরিকায় কোনো ভারতীয় নাগরিকরা কোনো কিছু উৎপাদন করছে বা ইনকাম করছে, সেটা কি জিডিপি হবে? হ্যাঁ কি না, সেটা কি জিডিপি হবে? ইয়েস অর নো বলবে আমাকে একটু, সেটা কি জিডিপি হবে? কি বুঝলে এতক্ষণ? কেউ একজন বলো। ধরো আমেরিকায় কয়েকজন মানুষ আছে, তারা কোনো ইনকাম করছে, সেটা কি জিডিপির মধ্যে পড়বে? ইয়েস অর নো? স্যার, ওটা তো জিএনপি হবে। ওটা জিএনপি তো হবে, কিন্তু জিডিপি নয়। কেন? জিডিপি কথার ক্ষেত্রে এক লাইন খুব ইম্পর্টেন্ট, দেশের অভ্যন্তরে। হ্যাঁ কি না? তাহলে ভারতীয় হলেও
ভারতীয় হলেও সে যদি, ভালো করে শোনো, ভারতীয় হলেও সে যদি বাইরে থাকে, বাইরে ইনকাম করে, সেটা তাদের দেশের জিডিপিতে এফেক্ট পড়বে, ভারতের নয়। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? দেখো ডিসকাস করে নাও, তাহলে কিন্তু মনে থাকবে, ডিসকাস না করলে কিন্তু মনে থাকবে না। হচ্ছে ডিসকাস কিন্তু করে, এখানে ডিসকাসটা খুব ইম্পর্টেন্ট। হয়েছে? যদি কোনো ডাউট থাকে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের বলে দেবো। বলো, কোনো সমস্যা থাকলে বলো। হয়েছে না হয়নি? আরে রেসপন্স করো কিছু। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। চলো, যদি এটা বোঝা যায় তাহলে পরেরটা দেখো বোঝা যাচ্ছে কিনা। পরেরটা বলতে কি, আমরা জিডিপি বুঝলাম, জিএনপি বুঝলাম, এদের পারস্পরিক সম্পর্ক কি? এদের পারস্পরিক সম্পর্ক কি লিখে নাও। এদের পারস্পরিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, যে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার এই এক্স কি এম কি? অবশ্যই আসছি, ভালো করে আগে লিখে নাও। জিডিপি ইজ ইকুয়াল, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। তাহলে এক্সটা কি? এক্সটা লিখে নাও, দেশের নাগরিক কর্তৃক বৈদেশিক উপার্জন। দেশের নাগরিক কর্তৃক বৈদেশিক উপার্জন। বৈদেশিক উপার্জন হবে কি হবে না? হ্যাঁ কি না? ভালো করে শোনো, জিডিপি বলতে দেশের ভিতরের, তার সঙ্গে দেশের নাগরিকরা যারা বাইরে থেকে ইনকাম করছে তাদেরকে যোগ করতে হবে জিএনপির জন্য। যোগ করলাম, কোনো অসুবিধা নেই। এবার এমটা কি? এমটা লিখে নাও, দেশের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে, অভ্যন্তরে বিদেশিদের উপার্জনের মোট পরিমাণ। বিদেশিদের উপার্জনের মোট পরিমাণ। হ্যাঁ কি না? দেখো বিদেশিরা যে উপার্জন করছে, সেই উপার্জনটা কি? ধরো আমেরিকার কোনো লোক আমার দেশে এসে ইনকাম করছে, সেটা আমেরিকার কার ওপর এফেক্ট করবে? আমেরিকার জিএনপির ওপর এফেক্ট করবে। হ্যাঁ কি না? সেখানে ভারতের কোনো এফেক্ট করবে? তাই আমাদের দেশে যদি বিদেশিরা কোনো ইনকাম করে, সেটা মাইনাস করা প্রয়োজন জিএনপি ক্যালকুলেশনের জন্য। আগে বলো এইটা বুঝতে পারলে কি না? এটা বোঝা গেল কিনা? তাহলে শর্ট ফর্মে লিখতে পারো যে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস নিট বৈদেশিক আয়। নিট বৈদেশিক আয়। নিট বৈদেশিক আয় বলতে কি? নিট বৈদেশিক আয় মানে এক্স মাইনাস এম, মানে দেশের নাগরিকরা কতটা বাইরে ইনকাম করছে, তার থেকে আমাদের দেশে বাইরের লোকেরা কত ইনকাম করছে। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? কোনো ক্ষেত্রে এর ভ্যালু না মাইনাস হতে পারে। মাইনাস হওয়া মানে কি? আমরা বাইরে যত ইনকাম করছি তার থেকে বিদেশিরা আমাদের থেকে বেশি ইনকাম করছে, তখন এটা মাইনাস হবে। বা যদি আমাদের ভারতীয়রা বেশি ইনকাম করি বিদেশি অর্থ, কিন্তু সেই রেসপেক্টে বিদেশিরা ভারত থেকে বেশি ইনকাম করেনি, তখন কি হবে? তখন হবে এই নিট বৈদেশিক ইনকামের ভ্যালুটা পজিটিভ। বলো বোঝা গেল কি না? হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? আরে হ্যাঁ কি না রেসপন্স করো কেউ। বোঝা গেছে? তাহলে জিডিপি জিএনপি নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে জিডিপি জিএনপির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালো করে নোট ডাউন করে নাও। জিএনপি পরিমাপ করার সময় দেশের মধ্যে বিদেশিরা কতটা উৎপাদন করছে সেটাকে ধরা হয় না। আবার জিডিপি ক্যালকুলেশন করার সময় কিন্তু দেশের মধ্যে বিদেশিদের উৎপাদনটা ধরা হয়। কথাটা বোঝা গেল? এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? আবার জিডিপি ক্যালকুলেট করার সময় দেশের নাগরিকরা বিদেশে গিয়ে কত ইনকাম করছে সেটা কিন্তু ধরা হয় না। বোঝা গেছে? হচ্ছে। এবার একটা কোশ্চেন আসে, আমরা জিডিপি নিয়ে পড়ছি তো, যে জিডিপি যখন আমরা ক্যালকুলেট করি তখন একটা অর্থবর্ষকে আদর্শ বছর ধরা হয় বা বেস ইয়ার ধরা হয়। কোনটা বলতে পারবে? নোট ডাউন করে নাও। জিডিপি পরিমাপের সময়, নোট ডাউন করো, জিডিপি পরিমাপের সময় 2011-12 অর্থবর্ষ মানে বছরকে লিখে রাখো, অর্থ বছরকে বেস ইয়ার ধরা হয়। বেস ইয়ার ধরা হয়। ওকে,
মনে থাকবে। তাহলে এই 2011-12 অর্থ বছরকে বেস ইয়ার ধরা হয়। কেন বলছি, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না। এবার যেটা আমাদের জানার দরকার যে এই তো জিডিপির কথা বললাম, জিডিপি জিএনপি বললাম, এই জিডিপি জিএনপি ছাড়াও আর কি আমাদের পড়ার দরকার, লিখে নাও। থার্ড যেটা আমাদের ইম্পর্টেন্ট, লেখো জিডিপি জিএনপির পরে নেট দেশজ উৎপাদন। নেট দেশজ উৎপাদন। দেখো বোরিং লাগলে বলবে, আলোচনা করো, দেখবে বোরিং লাগবে না। ডাইরেক্ট টুকে গেলে কিন্তু মনে হবে যে কী না কী হচ্ছে। নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট, যাকে কি বলতে পারি আমরা, যাকে আমরা বলতে পারি এনডিপি। ওকে, এই এনডিপিটা আবার কি মনে হতেই পারে, এনডিপিটা এতক্ষণ জিডিপি জিএনপি হলো, এনডিপিটা কি, ভালো করে শোনো। এখানে নির্দিষ্ট সময় হতেই হবে। তাহলে কোনো নির্দিষ্ট সময় বলতে 1 বছর, কোনো নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবাকর্ম উৎপাদন হয় তাদের সামগ্রিক পরিমাণকেই বলা হয় মোট দেশজ উৎপাদন। ওকে, মোট, নিট নয় কিন্তু মোট। এবার এই মোট দেশজ উৎপাদন থেকে ব্যবহার বা ক্ষয়ক্ষতি বা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে যতটা ব্যয় হয়, সেই ব্যয় বাদ দিলে যতটা পড়ে থাকে সেটাকেই বলা হয় কি, নেট দেশজ উৎপাদন। কথাটা বোঝা গেল? তাহলে আবার বলছি, ভালো করে শুনে নাও, যে নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছরে কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী উৎপাদন বা সেবাকর্ম উৎপাদন হয় তাদের আর্থিক মূল্যকে যে সমস্ত ক্ষয়ক্ষতি সমস্ত ব্যয় বাদ দিলে যেটুকু অবশিষ্ট থাকে তাকেই বলতে পারি নেট দেশজ উৎপাদন। কথাটা বোঝা গেল? আগে বলো বুঝতে পারলে কি না। তোমরা যেটা মুখে বললাম সেটাকে ভাষায় লিখতে পারো বা শুনে মনে রাখতে পারো। শুনে মনে রাখাটা বেশি ইম্পর্টেন্ট সবসময় লিখে নেওয়ার থেকে, ঠিক আছে? যদি অসুবিধা হয় লিখেও নিতে পারো। ওকে, তাহলে আমি এটাকে বলতে পারি যে লিখে রাখো একটা পয়েন্ট, তাহলে আরও বুঝে যাওয়া যাবে যে জিডিপি থেকে অপচয়, অপচয় বলতে কি, সেটা কোনো কারণে হতে পারে, মানে শুধুমাত্র যে মানুষের কারণে হতে পারে তা নয়, ব্যবহার করছি তাই অপচয় হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে তাই অপচয় হচ্ছে। তাই এই অপচয়, ভালো করে শুনবে, এই অপচয় যদি আমরা বাদ দিই তখনই এনডিপি পাবো। এই অপচয়কে ইংলিশে কি বলা হয় জানো? একে বলা হয় ডেপ্রিসিয়েশন। খুব ইম্পর্টেন্ট। অপচয় বাদ দিলে, জিডিপি থেকে অপচয় বাদ দিলে এনডিপি পাওয়া যায়। বলো, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হয়েছে, হ্যাঁ কি না? কোনো সমস্যা আছে? তাহলে একটা ছোট করে তোমরা লিখে নাও যে এনডিপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এনডিপি ইজ ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো, কোনো অসুবিধা হলে বলবে, হ্যাঁ কি না? রেসপন্স করো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট নোট ডাউন করো যে নেট জাতীয় উৎপাদন। এর কি মানে ইংলিশ কি, যে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপি। তাহলে এই এনএনপিটা কি, দেখো ভালো করে শোনো। যে কোনো উৎপাদনে দেখা গেছে যে আমরা যতটুকুই কোনো পরিমাপ করি বা কোনো মূলধন হয় তার কিছু না কিছু ডেপ্রিসিয়েশন ঘটে। হ্যাঁ কি না? হবে কি হবে না? এটা ঘটে। তোমায় কোনো খাতা কোনো কিছু করি বা কোনো কিছু একটা কাপড় কিনে কোনো কিছু বানাই, অপচয় তো হবেই। মাটি দিয়ে ঠাকুর বানাই বা যাই বানাই, অপচয় হয়। একটা ঘরে কোনো কিছু সিমেন্ট দিয়ে প্লাস্টার করলেও সিমেন্টের অপচয় ঘটে। অপচয় ঘটবে না বা ডেপ্রিসিয়েশন হবে না, এটা হতে পারে না। কোনো মেশিন করুক, মানুষ করুক বা কোনো সামগ্রিক দেশ করুক, অপচয় হবেই। তাহলে এই অপচয় ঘটে, এই অপচয়টা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত কিন্তু হয় না। তাহলে ভালো করে শুনে নাও
জিডিপি থেকে যেমন অপচয় বাদ দিলে এনডিপি পাওয়া যায়, একইভাবে জিএনপি থেকে অপচয় বাদ দিলে কি পাবো? এনএনপি। বোঝা গেছে? এতটাই সহজ। লিখে নাও, এনএনপি থেকে জিএনপি থেকে অপচয় বাদ দিলে এনএনপি পাওয়া যায়। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? বোঝা গেছে? হ্যাঁ কি না? আশা করব জিএনপি কাকে বলে আমাকে বলতে হবে না, প্রথমেই বলা হয়েছে। সেখান থেকে অপচয় বা ডেপ্রিসিয়েশন যদি মাইনাস করে দিই এনএনপি পাবো। লিখে নাও যে এনএনপি ইজ ইকুয়াল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। বলো হবে কি হবে না? 4 প্রকার আমাদের উৎপাদনের প্রক্রিয়া বা আয়ের ব্যাপারটা বোঝা গেছে। ইয়েস অর নো রেসপন্স করবে, হ্যাঁ কি না? বলো, কোনো ডাউট থাকলে বলবে। বলো বলো বলো, কোনো সমস্যা থাকলে বলো। হয়েছে, লেখা হয়েছে প্রত্যেকের? নোট ডাউন করেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট লাস্ট নোট ডাউন করো যে মাথা পিছু ইনকাম বা মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। যখনই দেখে নাও, আমি যখন এইচডিআই বললাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম। লিখে নাও পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, বা বলতে পারি মাথা পিছু আয়। ওকে, কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বা পিসিআই বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা কোনো দেশের জনগণ, আমাদের দেশেরটা বড্ড বড় বড় ভাবতে হয় কেন? প্রায় 140 কোটির কাছাকাছি ছুঁয়ে যাচ্ছে, তো এটা হিউজ। যাই হোক, ছোটো দেশে বলো, ছোটো গ্রাম বলো, ছোটো এরিয়া বলো, যাই বলো, তাহলে একটি ভৌগোলিক সীমাবদ্ধের মধ্যে আবদ্ধ জনগণের মাথাপিছু গড় বার্ষিক আয় হলো পার ক্যাপিটা ইনকাম। জাস্ট একটা লাইন লিখে নাও যে একটি দেশের জনগণের মাথাপিছু গড় বার্ষিক আয়, এটাই হলো পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভালো করে শুনে নাও যে দুটো আয় ইনকাম ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার মাথাপিছু আয়, আর একটা হচ্ছে প্রকৃত জাতীয় আয়। তাহলে মাথাপিছু আয় আগে লিখে নাও যে প্রকৃত মাথাপিছু আয় ইজ ইকুয়াল টু, লেখো যে প্রকৃত জাতীয় আয় ডিভাইড বাই মোট পপুলেশন বা মোট জনসংখ্যা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, মোট প্রকৃত জাতীয় আয় বলতে কি বুঝি? তাহলে ওরও একটা লাইন লিখে নাও যে প্রকৃত জাতীয় আয় বলতে কি বুঝি আমরা? নোট ডাউন করবে, চলিত মূল্যে জাতীয় আয়। লিখে নাও চলতি মূল্যে জাতীয় আয় ইন্টু ভিত্তি বছরের মূল্য। ভিত্তি বছর বলতে কি বুঝি? আমি এক্ষুনি বললাম, বলো ভিত্তি বছর বলতে কোনটা? বলা হলো তো এক্ষুনি। ভিত্তি বছর কোনটা? 11-12 বেস ইয়ার বলেছি ভিত্তি বছর। তাহলে ভিত্তি বছরে কতটা মূল্য ছিল? ভিত্তি বছরের মূল্য ডিভাইডেড বাই চলিত বছরের মূল্য, দেখো পরীক্ষার জন্য না, আমরা যে সবই তো পড়ছি পরীক্ষার জন্য, পরীক্ষায় কিন্তু কনসেপ্টটা ইম্পর্টেন্ট। এই ক্যালকুলেশনগুলো তো ইম্পর্টেন্ট নয়, কনসেপ্ট কিন্তু আমাদের একটু ক্লিয়ার রাখতে হবে। হয়েছে? বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটার উপরে বলে রাখি, কোনো দেশের মাথাপিছু আয় যত বেশি হয়, সেই দেশের মানুষের জীবনযাত্রার মান ততটা কিন্তু উন্নত হয়। বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে দেখো, আমাদের এই টোটাল টপিক যে ন্যাশনাল ইনকাম, এই হচ্ছে বেসিক কনসেপ্ট বা বেসিক ব্যাপার স্যাপার। এর মধ্যে বহু প্রশ্ন আসে, প্রশ্ন কীভাবে আসে আমি যখন করাবো তখন দেখবে। তবে এই জাতীয় আয় করানোর সঙ্গে সঙ্গে এর কীভাবে উদ্ভব হলো বা এই জাতীয় আয়ের কনসেপ্ট কীভাবে এসছে একটু নোট ডাউন করে নেওয়া দরকার।
যে কেন এই জাতীয় আয় পরিমাপের ব্যাপারটা এলো, তাহলে লিখে নাও যে প্রথম কে পরিমাপ করেন। ফার্স্ট নোট ডাউন করো কিছু বিশেষ তথ্য, হেডিং করো বিশেষ তথ্য বলে, বিশেষ তথ্য, বিশেষ তথ্য লিখে রাখো। ফার্স্ট কে পরিমাপ করে বা কবে পরিমাপ করা শুরু হয় হয়েছে, লিখে রাখো বৈজ্ঞানিক পদ্ধতিতে 1931-32 সালে, 31-32 সালে জাতীয় আয় পরিমাপ করেন ডক্টর V.K. রাও। লিখে নাও ডক্টর V.K. রাও হচ্ছে, লিখে নাও প্রথম জাতীয় আয় পরিমাপ, জাতীয় আয় পরিমাপ, পরিমাপ বৈজ্ঞানিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছে, কোনো সমস্যা নেই। এরপরে দেশ স্বাধীন হলো, স্বাধীনের পরে 1949 সালে কি গঠিত হলো, প্রথমেই বলেছি কি গঠিত হয়েছিল, জাতীয় আয় কমিটি। কার নেতৃত্বে, প্রশান্তচন্দ্র মহালনোবিসের নেতৃত্বে। লিখে নাও যে জাতীয় আয় কমিটি, জাতীয় আয় কমিটি গঠন, গঠন নেতৃত্বে কে ছিল, প্রশান্তচন্দ্র মহালনোবিস। ওকে, অসুবিধা নেই, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে ভালো করে শুনবে, দুটো বিশেষ সংস্থা জাতীয় আয় পরিমাপের দায়িত্ব নিয়ে নেয়। কে? দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একটা হচ্ছে CSO আর একটা কি NSSO। ওকে, মনে থাকবে এই CSO এটা কত সালে গঠিত হয়, এই CSO গঠিত হয় 1951 সালে, হ্যাঁ কি না? আর NSSO গঠিত হয় কবে, 1950 সালে। ফুল ফর্ম লিখে নাও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আর NSSOর ফুল ফর্ম কি, লিখে নাও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ওকে, তাহলে এই দুটো গঠিত হয় কেন, প্রপার ওয়েতে রিসার্চের মাধ্যমে দেশের জাতীয় আয় পরিমাপ করার জন্য হয়েছে। এবার ভালো করে শোনো, এবার উন্নত নেটওয়ার্কের জন্য এই দুই সংস্থার কি হয়ে যাচ্ছে, সংযুক্তিকরণ, যাতে কোনো কিছু আরও এফিসিয়েন্ট ওয়েতে হয়, তাই এই দুই সংস্থার কি হচ্ছে, সংযুক্তি করার কথা ভাবা হচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। এবার এই সংস্থার যেটা দেখা যায়, এই সংস্থার একজন কিন্তু প্রধান আধিকারিক হবেন, যিনি কি চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া। নোট ডাউন করো, চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া। ওকে, জেনার পদমর্যাদা একজন কেন্দ্রীয় সচিবের পদমর্যাদার সমান। লিখে রাখো কেন্দ্রীয় সচিবের পদমর্যাদা সম্পন্ন। ওকে, তাহলে এই সংযুক্তিকরণের পরে চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া, এদের দ্বারাই কিন্তু সম্পূর্ণ হবে জিডিপি বা এই যা ইনকামের ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্যালকুলেট হবে। তা এখন কারা ক্যালকুলেট করে, এখন কিন্তু ক্যালকুলেট করে CSO, যারা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, আর তার সঙ্গে সার্ভে করে হেল্প করে কে, NSSO। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? এবার আরেকটা পয়েন্ট, হিস্ট্রি বহু একটু বেশি পুরনো, সেটা হচ্ছে 1868 সালের একটা ঘটনা মনে রাখতে হবে, যেখানেই আমাদের প্রথম বার্ষিক মাথাপিছু আয়ের কথা একটা তত্ত্বটা সামনে আসে। সেটা কি, লিখে নাও 1868 সালে একটা বিশেষ বই, কি, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বইয়ের রচয়িতাকে বলতে পারবে? দাদাভাই নৌরজি। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই গ্রন্থে রচয়িতাকে দাদাভাই নৌরজি। এই দাদাভাই নৌরজির এই বই, এখানেই প্রথম বার্ষিক মাথাপিছু আয়ের কথা
বলা হয়। ইনি কী নামে পরিচিত? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। হ্যাঁ কি না? এনার একটা বিশেষ তত্ত্বও কি আছে? ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্ব, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে এই তত্ত্বে প্রথম উনি এই 1868 সালে বার্ষিক মাথাপিছু আয়ের কথা উনি উল্লেখ করেন, যেখানে প্রায় আয় ছিল মাত্র 20 টাকা বার্ষিক মাথাপিছু আয়। 68 সালের কথা বলছি। যাই হোক, তো সেই কনসেপ্টের উপর ভিত্তি করে বিভিন্ন সূচক, বিভিন্ন পরিমাপক পদ্ধতির মাধ্যমে আজকে আমরা জিডিপি কিন্তু ক্যালকুলেট করতে পারি। হয়েছে না হয়নি? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হয়েছে? তাহলে দেখো, এই হলো আমার টোটাল টপিক, যেখানে আমি ডিসকাস করলাম পুরোপুরিভাবে জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, অর্থাৎ টোটাল ন্যাশনাল ইনকাম। বলো, কারো কোনো সমস্যা, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। কোনো সমস্যা, কোনো ডাউট? সৌমি, দীপঙ্কর, বৈশাখী? স্যার ওনাকে কি বলা হয় বললেন? দ্য গ্র্যান্ড? কোনটা বলো? ও দাদাভাই উঠেছে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ওকে, হয়েছে? চলো, এই হলো আমার টোটাল টপিক। তো এটা ভালো করে দেখে নাও। আমি ইকোনমিক্সে তোমাদের নোট আমি পাঠাবো, পরপর কন্টিনিউ করবে। ইকোনমিক্স যাতে একটা সিকোয়েন্স ওয়াইজ চলতে থাকে। আগামী সপ্তাহে এরপরে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া। কীভাবে প্ল্যান হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, সেই পরিকল্পনার পর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পরিকল্পনা দিয়ে প্রত্যেকটা কনসেপ্ট 2-3টে ক্লাসে শেষ হবে। আর বর্তমানে 2014 থেকে যখন এই মোদি সরকার ক্ষমতায় এলো, তখন যে নীতি আয়োগ, এই নীতি আয়োগের ব্যাপার স্যাপার কি, নীতি আয়োগের কী, এগুলো কিন্তু কনসেপ্টচুয়ালি ডিসকাস করব। ওকে, চলো তাহলে আজকে এতটাই।